जय हिंद दोस्तों। ना हमें है झुकना, ना हमें है रुकना, ये मंजिल हमें जिधर ले चले हमें वही है चलना। তো অনেক দিন পরে আপনাদের সামনে আসছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমি আহ, একটি থানায় কর্মরত। সো থানায় পুলিশ হিসাবে কাজ করে সময় বের করাটা খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু এটা আমার ভালো লাগা, যার জন্য আমি আজকে আবার এখানে এসেছি এবং আমার কিছু স্টুডেন্টের জন্যে আসা। কিন্তু ভাবলাম যে এরকম আরও অনেকেই হয়তো হবে যাদেরও এই গাইডের প্রয়োজন আছে। তো দ্বিতীয়বার আসবো কি না এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এই জন্য আজকের ক্লাসটাকে আমি খুব সংক্ষিপ্ত রেখেছি এবং পুরো ইন্টারভিউ প্রসেসটা আমি এখানটায় বর্ণনা করিনি। তো আর কিছু কথা আমি বলতে চাইছি না, সরাসরি আসবো আমি ইন্টারভিউতে। কলকাতা পুলিশের ভ্যাকান্সি তোমরা প্রত্যেকেই জানো যে খুব বেশি ছিল না। তবে আমার কাট অফ নিয়ে একটা ভিডিও করার খুব ইচ্ছা ছিল, এবং আমি বলেছিলাম যে 55 হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। এটা আমার স্টুডেন্টদেরকে বলেছিলাম, আমি কখনোই ভিডিওতে বলিনি। তো কারণ ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। আপনারা প্রত্যেকেই কাট অফ সম্পর্কে খুব ভালোভাবে অবগত, তাই আমি কাট অফ নিয়ে আর কিছু বলছি না। তবে এইটুকু বলবো যে অত্যন্ত খুশি হওয়ার কিছু নেই। যেই দিন ফাইনাল রেজাল্ট পেয়ে যাবে তারপরেও নয়। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি, বা দাদা দিদিদেরকে যারা আমার সাথে যোগাযোগে আছেন, যে যেদিন জয়েন করে যাবেন এবং সাকসেসফুলি ট্রেনিংটা কমপ্লিট করবেন, সেই দিন মনে করবেন যে আপনি চাকরিটা পুরোপুরি পেয়ে গেছেন। তার আগে এমন কিছু করে ফেলবেন না যে আপনার এই সুবর্ণ সুযোগটি আপনার হাত থেকে চলে যাক। এটা একজন ভাই হিসাবে, দাদা হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ এবং উপদেশও বটে। কারণ আমি নিজে এই ডিপার্টমেন্টে প্রায় 2.5 বছর ধরে রয়েছি, তো আমি ভালো করে বুঝতে পারছি এর রুলস অ্যান্ড রেগুলেশন। আজকে আমি এসব সম্পর্কে জ্ঞান দেব না, বা দেওয়ার জন্য আসিনি। আমি এসছি আমার কিছু ছাত্রছাত্রী আছেন যাদের অনুরোধে। তো আমি ভাবলাম যে এটা সবার জন্যই করা যাক, কারণ এটা আমার ভালো লাগা। আর আমি চাই এরকম সবার সাথে যুক্ত হতে, একজন আরেকজনের কাজে আসতে। তো আজকে আমি খুব সংক্ষিপ্ত ভিডিও রেখেছি, কারণ আমি খুব কষ্ট করে সময়টি বের করে যখন আপনাদের সামনে আসতে পেরেছি, তো এরপরে ডিপেন্ড করবে আপনাদের উপরে যে ভিডিওটা আপনারা এর পরবর্তীতে পেতে চাইছেন কি না, কোনো কাজে লাগছে কি না। ঠিক আছে? যদি আপনাদের মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সামনে বাড়িয়ে আমাকে অনুপ্রেরণা দেবেন, তাহলে আমি নিশ্চয়ই আসব। আর না হলে এখানেই গুড বাই। এবং সবার জন্য অত্যন্ত শুভকামনা, এই ডিপার্টমেন্টে ওয়েলকাম জানাচ্ছি। আর কিছু দিনের অপেক্ষা মাত্র, আপনারা সবাই আমাদের সদস্য হতে চলেছেন। তো শুরু করা যাক যে ইন্টারভিউ কোথা থেকে শুরু হয়। ইন্টারভিউ কথার অর্থ সাক্ষাৎকার, অর্থাৎ তারা আপনাকে একবার নিয়োগ করার আগে সশরীরে দেখতে চাইছেন। এটা হলো প্রথম। এবং সেখানে আপনার বেশভূষা কী হবে সেটা আপনাকে আমি পরবর্তীতে জানিয়ে দেব। আজকে শুধুমাত্র প্রস্তুতিটা কোথা থেকে শুরু করব সেই শুরুটা এবং কিছু বেসিক কোশ্চেন এখানে আলোচনা করেছি। পরবর্তীতে টেকনিক্যাল পুলিশ লাইনের যে কোশ্চেন আছে বা আরও বিস্তারিত, সেগুলো আমার আপকামিং সেশনে থাকবে, যদি আমি নেক্সট টাইম আবার আসি, তোমাদের বা আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে। আশা করি বোঝাতে পেরেছি। তো প্রথমে ইন্টারভিউ সম্পর্কে যদি বলতে যাই, তো আমার ছোট্ট অভিজ্ঞতা রয়েছে, খুব সামান্য ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। যে একই বছরের আমি পুলিশের 3-4টে ইন্টারভিউ দিয়েছিলাম। সেখানে যে অভিজ্ঞতা ছিল আমার, সেখান থেকে আমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম, বা সিনিয়র দাদা বা স্যারেরা আমাকে যে নির্দেশনা দিয়েছিলেন, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে শুরুটা করবেন নিজেকে দিয়ে। প্রথমে নিজের নাম দিয়ে, আগে নিজের নামকে ভালো করে জানতে হবে।
এমন অনেক নাম থাকে যার ইন্টারনাল মিনিং থাকে, বা যেরকম আমি যদি বলি যে হয়ে যাচ্ছে গিয়ে যেমন হিন্দু দেবতা এবং দেবীদের নাম দিয়ে কারোর যদি নাম শুরু হয়, যেমন রাম দাস বা গণেশ দাস, শিবশঙ্কর দাস বা ঘোষ, সব দাস বলাটা আবার অনেকে নিয়ে নিতে পারে, যাই হোক। তো এই ক্ষেত্রে আপনাকে প্রথম যে কোশ্চেনটি হতে পারে সেটি হলো যে ভগবান শিব কে ছিলেন বা ভগবান গণেশ কে ছিলেন। তো নিজের যদি নামের কোনো মিনিং থাকে, নিজের বাবা মায়ের নামের যদি কোনো মিনিং থাকে, আপনার পরিবারের সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রথমেই বেসিক জিজ্ঞেস করে আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার সম্পর্কে কিছু বলুন। তো এই ক্ষেত্রে আপনাকে নিজের নিজের সম্পর্কে একটা সংক্ষিপ্ত আহ, হয়ে যাচ্ছে ইন্ট্রোডাকশন নিজেকে তৈরি করে নিতে হবে, এবং যদি নিজের বা বাবা মার নামে কোনো হিন্দু দেবতার দেবী দেবতার নাম থাকে বা কোনো মুসলিম হয়ে যাচ্ছে প্রচারক ধর্মপ্রচারকের নাম থাকেন, তাহলে অবশ্যই তার সম্পর্কে কিন্তু আপনাকে বিস্তারিত জানতে হবে। যেমনি আমার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির। তো আমার নামের সামনে যেহেতু মোহাম্মদ ছিল, তো আমাকে জানতে হয়েছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে ইসলামের আহ, প্রচারক বা নবী, তার সম্পর্কে আমাকে খুব ভালোভাবে জানতে হয়েছিল। আমার ফার্স্ট কোশ্চেনই ওইটাই ছিল যে আপনার নামের আগে মোহাম্মদ লাগানো হয়েছে কেন। নেক্সট, আপনি যে এলাকায় বসবাস করেন সেখানকার সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। আমি যে জিনিসগুলো বলছি আপনারা প্রত্যেকটা কিন্তু খাতায় নোট করে নেবেন। আমি নিজেও খাতা বানিয়েছিলাম ইন্টারভিউর, এটা পুরোটা আমার ইন্টারভিউ খাতা। আপনাদের কোশ্চেনের জন্যে যদি মনে হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, বা আমাকে হোয়াটসঅ্যাপেও পেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি সাহায্য করতে পারবো আমার বানানো নোটসগুলো দিয়েও, একদম আমার নিজের হাতের লেখা তৈরি করা, খুব বেশি কিছু নেই তবে অনেকটা কাজে লাগতে পারে। তো নিজের এলাকা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। নিজের এলাকা কেমন, আমি বেসিক্যালি মালদা ডিস্ট্রিক্ট থেকে বিলং করি। তো যেহেতু আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, তো আমাকে মালদার ফজলি আম যেহেতু খুব বিখ্যাত, তো আমাকে জানতে হবে যে মালদার ফজলি আমের সিজন কী আছে, বা এটার ফলন কেমন, বা এটার ধরন সম্পর্কে। ঠিক আছে? এবং নিজের এলাকায় যদি কোনো কিছু বিখ্যাত থেকে থাকে সেটা সম্পর্কে কিন্তু অবশ্যই নিজেকে জানতে হবে। আশা করছি আমি বুঝিয়ে উঠতে পারছি হয়তো, আহ, জানি না। বা যেমন মনে করি যার বাড়ি মুর্শিদাবাদে আছে, তাকে মুর্শিদাবাদের যে আমাদের যে ট্যুরিজম সাইটগুলো আছে, নবাবের নবাব সিরাজদৌল্লার যে বিভিন্ন স্থানগুলি ছিলেন, কারোর বাড়ি যদি নদিয়া হয়ে থাকে তাহলে মায়াপুর সম্পর্কে তাকে অবগত থাকতে হবে। কারোর বাড়ি যদি পুরুলিয়া হয়ে থাকে তো সেখানকার ছৌ নাচ বিখ্যাত আছে। তো এইরকম করে আপনাকে জানতে হবে যে আপনার এলাকার সম্পর্কে বিখ্যাত কিছু আছে কিনা। যদি নাও থাকে তাও আপনার ছোট্ট এলাকার মধ্যে দেখুন যে কিছু বিখ্যাত আছে কিনা, যাতে আপনি কিছুটা সময় অতিবাহিত করতে পারেন সেটা সম্পর্কে বলে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট, আপনার এলাকার প্রশাসনিক বিভাগ সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। যেরকম আপনার জেলা কি আছে, আপনার জেলার দৈর্ঘ্য প্রস্থের যে আয়তন, বা আপনার প্রশাসনিক প্রধান কে আছেন, এগুলো আমি আরও বিস্তারিত একদম পুরো কোশ্চেন টু কোশ্চেন করে দেবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপাতত আমি শুধু একটা বেসিক ধারণা দিচ্ছি যে আপনারা কোথা থেকে শুরু করবেন। তো আপনার এলাকার সরকারি বিভাগ সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। যেমনি আপনার হয়ে যাচ্ছে ডিস্ট্রিক্ট সম্পর্কে, তারপরে আপনার ডিস্ট্রিক্টে কটি মহকুমা আছে, কটি ব্লক আছে, আপনারা আপনার ব্লকের অন্তর্গত কটি পঞ্চায়েত আছে, এবং আপনার পঞ্চায়েতের সম্পর্কে আপনাকে জানতে হবে যে সেখানে বিস্তারিত ওয়ার্ড, বা হয়ে যাচ্ছে কি আপনারা যদি কোনো পৌরসভাতে থেকে থাকেন, তো এইভাবে আপনার প্রশাসনিক বিভাগটা আপনাকে কিন্তু ভালো করে জানতে হবে। দ্বিতীয়ত আসি নেক্সট কোশ্চেনে, সেটা হলো আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিন্তু খুব ভালো করে এখান থেকে কোশ্চেন আসবেই। শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে হয়তো আপনাকে অনেক কিছু কোশ্চেন করবে,
এরকম কোনো ব্যাপার নেই। আপনাকে একদম বেসিক কোশ্চেন করা হবে। সো আপনার শিক্ষাগত সম্পর্কে, যোগ্যতা সম্পর্কে আপনাকে বেসিক নলেজটুকু রাখতে হবে। যেমন আপনি যদি ইতিহাস সাবজেক্ট থেকে বিলং করে থাকেন, তো আপনাকে যদি জিজ্ঞেস করে যে বাবরের বাবার নাম কি, তাহলে এটা কিন্তু যদি আপনি না পারেন, তাহলে এটা হয়ে গেল আপনার একদম ব্যাক সাইড, একদম ব্যাক ফুটে চলে যাবেন। যেমনি আমি একজন গণিতের ছাত্র ছিলাম, তো আমাকে গণিতের একদম বেসিক এ প্লাস বি এর হোল কিউব সম্পর্কে জিজ্ঞেস করেছিল। এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা, ঠিক আছে, প্রথম যৌগিক সংখ্যা কি আছে। তো এরকম আশা করি আমি বুঝাতে পারছি যে প্রত্যেকটা সাবজেক্টে যে যে বিষয়ের আছেন, কেউ পাস কোর্সে পড়ে হতে থাকতে পারেন, কোনো ভয়ের কিচ্ছু নেই। পুলিশের চাকরিতে এটা একটা দারুণ ব্যাপার যে আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে কোনো কাজে আসবে না সেরকমভাবে, ঠিক আছে। আপনার ফিজিক্যাল স্ট্রেংথ যদি দরকার না থাকতো, তাহলে আপনাকে একটা ফিজিক্যাল এক্সামিনেশান নেওয়া হতো না। তাহলে আপনাকে এখানে ফিজিক্যালি, মেন্টালি সব কিছুর দিক থেকে আপনি ইন্টারভিউ বোর্ডে এসছেন, এর মানে আপনাকে বুঝতে হবে আপনার অ্যাবিলিটি আছে এই চাকরিটি পাওয়ার। এখন এমন কিছু করা যাবে না যার জন্য আপনি ব্যাকফুটে চলে যাবেন, কোনো পলিটিক্যাল আর্গুমেন্টে যাওয়া যাবে না। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি হতে পারেন মাধ্যমিকে ফেল করেছেন, হতে পারেন আপনি গ্র্যাজুয়েশনে ফেল করেছেন, হতে পারে আপনার নাম্বার 50%-এর নিচে, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। আমি নিজের থেকে বলছি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি বহু ছাত্রদের দেখেছি, ইভেন আমি যখন চাকরি পেয়েছিলাম আমার সাথে আমার ছাত্রও পেয়েছিল চাকরি, এবং সে মাধ্যমিকে মাত্র 30-32 পেয়ে পাশ করেছিল, কিন্তু পরবর্তীতে পড়াশোনা করে সে খুব ভালো ইমপ্রুভমেন্ট করে এবং সে আমার সাথে চাকরি পায়। এটা আমার একটা গর্বের বিষয় ছিল। তো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে পড়াশোনা শুরু করে দেন। যে যেইখানে যে বিষয়ে পড়াশোনা করেছেন সেগুলোই একটু বেসিক বেসিক জিনিসগুলো জানতে শুরু করেন, ঠিক আছে, যেন একটা কোশ্চেন হলে পরে সেটার উত্তর আপনি দিয়ে আপনার পজিটিভ অ্যাটিটিউডটাকে বাড়াতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে আপনার কোনো শখ আছে কি না সেটা সম্পর্কে জানতে শুরু করে দেন। যেমনি আমার শখ হচ্ছে ক্রিকেট খেলা এবং দেখা, কিন্তু আমি এই ব্যাপারে অনেকটাই চেষ্টা করেছিলাম যাতে এখানে কোশ্চেন করে আমাকে, কিন্তু কোনো কোশ্চেন করেনি আলটিমেটলি। বাট কোনো শখ যদি আপনার থেকে থাকে, সেখানে যদি আপনার নলেজ থাকে, তাহলে আপনি 1 মিনিট 2 মিনিট কাটিয়ে দিতে পারবেন আপনার ওই সিম্পল একটি শখ নিয়ে, যেটা নিয়ে সারা জীবন আপনি জেনে গেছেন, যেটার অভিজ্ঞতা আপনার পূর্ব থেকেই আছে। আর যদি না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অর্জন করেন, শুরু করে দেন। আর যদি মনে করবেন যে আমি এখান থেকে কোশ্চেন চাইছি না, যেই ফিল্ড থেকে আপনি কোশ্চেন চাইবেন না সেই ফিল্ডটাকে খুব সুন্দরভাবে আপনাকে নির্বাচিত করতে হবে। যেমনি আমার যদি শখ আমি বলি ক্রিকেট বা ফুটবল, প্রচুর অপশান আছে এখান থেকে কোশ্চেন করার। কিন্তু যদি আমি শখ বলি আমার রান্না, বা ওই হচ্ছে বই পড়া, বা তখন বই পড়া বললে পরে বেসিক্যালি কোন বই পড়া সেক্ষেত্রে চলে যাবে, কিন্তু রান্না বা ওই হচ্ছে গিয়ে আম, এরকম এই ধরনের যদি কোনো শখ, এমন শখ যেটা হয়ে যাচ্ছে গিয়ে আহ, থেকে কোশ্চেন আসতে পারে না খুব বেশি, যেমনি রান্না হলে পরে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি রান্না করতে পছন্দ করেন, বা একটা রান্না সম্পর্কে তাহলে একটু বলেন, এরকম বলবে। তো সেটা কিন্তু আপনাকে ভেবেচিন্তে চুজ করতে হবে যে আপনি শখ বলবেন কি বলবেন না। আপনি ভালো প্রিপারেশন নিয়ে থাকলে পরে আপনি অবশ্যই বলবেন। আর যদি আপনার মনে হয় যে আমি এই ক্ষেত্রে বলতে চাইছি না, তাহলে আপনি এমন কিছু শখ বলবেন, তাহলে যেমনি আপনি বলবেন যে লেখা, ডায়েরি লেখা, এই ক্ষেত্রে কিন্তু কোশ্চেন আপনার সেরকম কিছু থাকবে না। এবার আপনাকে জিজ্ঞেস করবে যে কী ডায়েরি লেখেন, তখন আপনি বলতে পারেন যে আমি নিত্য প্রয়োজনীয় যা কিছু করি আমি সেটাই লিখি, তাহলে কিন্তু এখানেই শেষ। বোঝা গেছে? আশা করি আমি বোঝাতে পারছি। তারপরে হচ্ছে গিয়ে পুলিশ ডিপার্টমেন্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাকে একদম খুব সুন্দরভাবে ওয়েল নোন হতে হবে। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসবেই আসবে। কেমন? কলকাতা পুলিশ কবে স্থাপিত হয়েছে? পশ্চিমবঙ্গ পুলিশ কবে স্থাপিত হয়েছে? পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের মধ্যে কী পার্থক্য আছে? আচ্ছা, কলকাতা পুলিশের বর্তমান ডিজি কে আছেন? একজন এসপি পুলিশ হায়ারার্কিতে
মানে যে ধাপগুলো আছে, প্রথমে কনস্টেবল, তারপরে হয়ে যাচ্ছে গিয়ে এএসআই, সাব ইন্সপেক্টর, তারপরে হয়েছে ইন্সপেক্টর, ডিএসপি, হ্যাঁ, এরকম করে যে হায়ারকি আছে, এটা সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে এবং পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাকে বেসিক নলেজটুকু রাখতে হবে। খুব বেশি আপনাকে ল জেনে ওখানে মানে আইনজীবী হতে হবে না, শুধুমাত্র বেসিক নলেজটা লাগবে। যেরকম আইপিসির পুরো নাম কী, পুলিশ কথাটির পুরো অর্থ কী, তারপরে আইপিএস কথার অর্থ কী, এসপি কথার অর্থ কী, এই জিনিসগুলো আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে, কারণ এখান থেকে কিন্তু আপনাকে কোশ্চেন করবেই। সিআরপিসি কী আছে, তো এগুলো আপনাকে জানতে হবে। তো আজকের ভিডিওতে আমি আর বেশি কিছু বিস্তারিতভাবে বলতে চাইছি না। আমি ভিডিওটা করলাম এই জন্যেই যে আপনারা জাস্ট শুরু করেন, এবং আমি যেই টপিকগুলো বললাম এগুলোর থেকে আপনারা একটা নোট বানান। খাতা কিন্তু বানাতেই হবে। আর নিজেকে এখন থেকে একজন পুলিশ কর্মী হিসাবে মনে করতে শুরু করেন। আপনার যে অ্যাটিটিউড হওয়ার ধরন বা কথা বলার ধরন, এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে এখন থেকেই। প্রতিদিন আপনাকে আয়নার সামনে প্র্যাকটিস করতে হবে আপনি যে কোশ্চেনটা বলছেন। আর আপনারা যদি কেউ মক ইন্টারভিউ দিতে চান সরাসরি আমার সাথে বিনা পয়সায়, তাহলে হয়ে যাচ্ছে গিয়ে যোগাযোগ করবেন টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি যেই সময়টুকু পাবো, আপনারা কিছুটা মানে প্রিপারেশান নেওয়া হয়ে গেলে আপনারা বিনা দ্বিধায় আমার সাথে ফ্রিতে মক ইন্টারভিউ দিতে পারেন। কেননা আমি আবারও বলেছি, সবার সাথে জুড়ে থাকাটা আমার শখ, ঠিক আছে, এবং পড়ানোটাও আমার খুব ভালো লাগে, যার কারণে আসা, অন্য কিচ্ছু নয়। নাহলে আমি তো রেগুলারই আসতে পারতাম, কিন্তু আমি পারি না সেই সময়টা নিয়ে। তো এটা আজকের যে ছিল সেটা হলো বিস্তারিত কিছু ছিল না, সামান্য শর্ট ইন্ট্রোডাকশন ছিল যে কিভাবে আপনি জাস্ট শুরুটা করবেন। কারণ আমি জানি প্রত্যেকেই হয়ে যাচ্ছে গিয়ে ভয়ভীত হয়ে আছেন, প্রচুর ভালো ভালো নাম্বার নিয়ে পেয়ে আছেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি জানি, আমি এক্ষুনি বলতে পারি যে কারা কারা পেয়ে যেতে পারেন কত নাম্বারে, কিন্তু আমি ওটা বলবো না। কারণ হয়ে যাচ্ছে গিয়ে এটা বলে তার মধ্যে আমি কিছু এমন নিয়ে আসবো না যে ইন্টারভিউ গিয়ে সে এমন কিছু আচরণ করুক যা তার চাকরিটা বাদ হয়ে যাক। কারণ সেখানে আপনাকে পোলাইট বিহেভিয়ারটাও খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকছে যে যদি উপকারে এসে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আমার সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে বিস্তারিত জানার জন্য বা কোনো কোশ্চেন জানার জন্য ডিপার্টমেন্টের ফার্দার আমার কমেন্টে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেব, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই। সবাইকেই বলবো প্রত্যেকে খাতা তৈরি করে নিন একটা, এবং সেখানে লেখা শুরু করে নিন কোশ্চেন অনুযায়ী এবং কি কি লিখছেন, কারণ এইটা আপনাকে ইন্টারভিউর দিন পর্যন্ত ওই একটা খাতায় যেন সব কিছু পেয়ে যান। ওকে, একটু আধটু নিউজের মধ্যে চোখ রাখুন এখন থেকেই, যাতে একবারে ভারী না হয়ে যায় ওটা, ঠিক আছে? কারণ একটু আধটু আপনাকে নলেজ রাখতে হবে যে কোথায় কি ঘটনা ঘটছে না ঘটছে, একটু আধটু সামান্য, খুব বেশি কিছু না, ঠিক আছে? এমন কিছু এটা ব্যাকসাইড না। এবং আপনি মনে রাখবেন আপনি পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আইপিএস বা আইএসের নয়। তাই এত ভয়ভীত হওয়ার কিচ্ছু নেই। প্রথম দিন আমারও খুব ভয় লাগছিল, বাট ওখানে গিয়ে সেরকম আর ভয় কিছু মনে হয়নি। এবং প্রত্যেকেই, আপনাকে এইটুকু বলি, অন্য ইন্টারভিউ বোর্ডে কেমন ব্যবহার করে না ব্যবহার করে আমি জানি না, পুলিশ ইন্টারভিউ বোর্ডে ডিপার্টমেন্টে কেমন ব্যবহার হয় সে আমি আপনাকে আর এখন বলবো না, কিন্তু পুলিশ ইন্টারভিউ বোর্ডে এত পোলাইট ব্যবহার, এত পোলাইট ব্যবহার আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি 3টে ইন্টারভিউ পরপর ফেস করেছিলাম, 3টেতেই এত সুন্দর পোলাইট ব্যবহার আমি কল্পনা করতে পারিনি। এবং আমার 3টে ইন্টারভিউই প্রচণ্ড ভালো স্কোর ছিল। একটাতে পুলিশ কনস্টেবল যেটা ছিল সেটাতে 15তে 13 ছিল, জেল পুলিশে 10-এ 8 ছিল, 8+, এবং হয়ে যাচ্ছে এসআইয়ে আমার 30-এ 27 সামথিং ছিল। তো আপনাদেরকে এই সামান্য যে নাম্বারটুকু, এটা আমার গর্বের বিষয় না। আমাকে অনেক স্যারেরা এইভাবেই উপকার করে দিয়েছিলেন, যার কারণে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো সেই জন্যই আমি ঋণী তাদের কাছে, এবং আমি চেষ্টা করছি যে এরকম অনেক ভাই বোনেরা বা দাদা দিদিরা আছেন যারা আর কিছুদিনের মধ্যেই আমাদের সাথে যুক্ত হতে চলেছেন, তো তাদের জন্য আশা। এবং একটা কথা লাস্টে আমি বলবো,
একটা কথা, চাকরি পাওয়াটা বড় কথা নয়, ঠিক আছে? চাকরি পাওয়ার পরে নিজেকে নিজের মতন করে রাখা, এইটা সব থেকে বড় কথা। মনে রাখবেন যে চাকরি পাওয়ার আগে আপনি একজন সাধারণ মানুষ ছিলেন, তাহলে চাকরি পাওয়ার পরে আপনি একজন সাধারণ মানুষের সাথে যেন সেই ব্যবহারটাই করেন। ব্যাস, এইটুকুই আমার বলার, আর কিছু নয়। প্রত্যেকের প্রতি অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা থাকলো তাদের আগামী জীবনের জন্য, এবং আপনাদের ভালোবাসা আমাকে নিয়ে আসবে কি না আমি জানি না। তাই আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ।